This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে অনুপ্রবেশের আশঙ্কা গোয়েন্দাদের। আর এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে জল পাহারায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। আর আমি নেভিকে অলরেডি বলেছি, কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয়। জলটাকেও খেয়াল রাখতে হবে, জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে। রিজিওনাল পাসপোর্ট অফিসের অন্দরে কি থাবা বসিয়েছে জালিয়াতরা? আর তা খুঁজে বের করতে পাসপোর্ট ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশের ভূমিকা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। ভুয়ো নথি সহ আবেদনকারীদের চিহ্নিত করতে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেতে চাইছেন তারা। বিষয়টি ঘিরে অব্যাহত রাজনৈতিক চাপানুতোর। পাসপোর্ট জালিয়াতি চক্রের শিকড় কত গভীরে তা খুঁজতে গিয়েই একে একে মধ্যস্থতাকারী, পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী, ডাক বিভাগের অস্থায়ী কর্মী থেকে প্রাক্তন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। একাধিক পুলিশ আধিকারিকও এখন গোয়েন্দাদের নজরে। সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছেন না খোদ আঞ্চলিক পাসপোর্ট কেন্দ্রের অফিসাররাও। পাসপোর্ট জালিয়াতির তদন্তে নথিপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের পাশাপাশি এবার লালবাজারের গোয়েন্দাদের নজরে রুবির মতন পাসপোর্ট অফিসের ভেরিফাইং এবং গ্র্যান্টিং অথরিটি হিসেবে কাজ করা অফিসারদের একাংশ। তাহলে কি পাসপোর্ট জালিয়াতি চক্র থাবা বসিয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের অন্দরেও? নিশ্চিত হতে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই সমস্ত অফিসারদের সঙ্গে পাসপোর্ট জালিয়াতি চক্রের পাণ্ডাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর তাই ওই সমস্ত অফিসারদের এবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। এবং ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একাধিকবার লালবাজারের তরফে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নাম জানতে চেয়ে বা তাদের নামের তালিকা চেয়ে পাঠানো হলেও এখনো পর্যন্ত সেই তালিকা পাওয়া সম্ভব হয়নি। জাল পাসপোর্ট চক্র বা চক্রী যদি কেউ ধরে থাকে সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, কিন্তু পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও, রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার, সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা নয়। সুতরাং আলটিমেটলি জাল পাসপোর্ট যদি বেরিয়ে থাকে, যেখানে যেখানে বেরিয়েছে তার দায়িত্ব রিজিওনাল পাসপোর্ট অফিসকে নিতে হবে এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রককে নিতে হবে। জাল পাসপোর্টের যে পরতে পরতে যা উঠে আসছে তা অত্যন্ত চিন্তার এবং গভীর চিন্তার বিষয়। এখানে পাসপোর্ট অফিসের একটা অংশ, পুলিশের একটা অংশ এবং দালাল, সব মিলিয়ে যেভাবে অনুপ্রবেশকারীদের হাতে, জঙ্গিদের হাতে ভারতীয় পাসপোর্ট চলে যাচ্ছে, তার জাল যখন উন্মুক্ত হয়েছে তখন এই জাল কেটে এর একেবারে গভীরে পৌঁছে মূল যে ষড়যন্ত্রী বা চক্রী, সে যত বড় মাথা হোক না কেন, তার গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া উচিত। বিদেশ মন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল যে গত এক বছরে ভুয়ো নথি দিয়ে পাসপোর্টের আবেদন জানানো হয়েছে এমন 430টি আবেদন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের এলাকা থেকেই ভুয়ো নথি সহ আবেদনের সংখ্যা 120-রও বেশি। সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি তদন্তে এমন আবেদনকারীরাও গোয়েন্দাদের নজরে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে লালবাজারের তরফ থেকে একাধিকবার ওই সমস্ত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলেও সেই তথ্য এখনো পর্যন্ত হাতে পাওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে বারাসাতে নবপল্লী থেকে নকল ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরির অভিযোগে সমীর দাস নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের দাবি, নকল আধার এবং ভোটার কার্ড ব্যবহার করা হতো পাসপোর্ট জালিয়াতিতে। এদিনই পাসপোর্ট জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত মোক্তার আলমকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সুপ্রিয় গুহ এবং দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নজরদারির অভাবে দেদার দুর্নীতি হয়েছিল। সরকার নিজস্ব বাংলার বাড়ি প্রকল্প এনেছে, প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে, চলছে ব্যাপক নজরদারি। কাটমানিখোর কমিশনভোগীরা কি নতুন উপায়ে টাকা মারার পথে? কারণ প্রশ্নটা উঠেছে পশ্চিম মেদিনীপুরের ছবিটা দেখে। ন্যায্য মূল্যে ওরা এগুলো পায় আর কি, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয় সেরকম। ওষুধ সবজির পর এবার কি ন্যায্য মূল্যে ইটবালি? বাংলার বাড়ি আবাস যোজনায় কিস্তি অনুযায়ী টাকা দিচ্ছে সরকার। চলছে কড়া নজরদারিতে সার্ভে। সেখানেই উপভোক্তাদের একাংশ বলছেন প্রকল্পের টাকায় বাড়ি করা যাচ্ছে না। ঘর দিয়েছে,
আমরা ঘর আরম্ভ করেছি। কত টাকা পেয়েছেন? আমরা পেয়েছি 60,000 টাকা পেয়েছি। কত টাকা পাবেন? 1,20,000 বলেছি। মিস্ত্রি কি বলছে ঘর হয়ে যাবে এটা? না, ঘর হবে নি, ঘর হবে নি। তো তারপরে আমরা একটু চাচ্ছি যে ইট বালির দামটা যদি কমে, দিদি যদি কিছু করে তাহলে আমরা ঘরটা মানে ইট বালির দামই অনেক টাকা। 60,000 টাকা ঢুকেছে বাবু, আর এবারে আর 1,20,000 টাকা আমাদেরকে দিবে বলেছে। না না, কুলাবেনি বাবু, একবারেই কুলাবেনি। এবারে এইসব লেবার খরচা করতে হচ্ছে আমাদেরকে, আমরা কোথায় পাবো? আমার এবারে যা হোক দেখবো, যা যতটুকু হবে তাই করতে হবে, আর কি করব, আমাদের তো কিছু করার নাই বাবু। গ্রামবাসীরা বলছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি একরকম, কিন্তু বালির দ্রব্যমূল্য বৃদ্ধিটা এবার যেন একটু অন্য রকম। কিছুদিন আগে এক গাড়ি বালির দাম ছিল 3 থেকে 4,000 টাকা। এক গাড়িতে পরিমাণ মিলত 100 CFT। বর্তমানে গাড়ি প্রতি বালির দাম 6 থেকে 7,000 টাকা। পরিমাণ কমে এসেছে 70 থেকে 80 CFT-তে। CFT অর্থাৎ স্কোয়ার ফুট হিসেবে। কেন এমন পরিস্থিতি? সরকার বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরঞ্জামের দাম বেঁধে দিয়েছে। বালির দামটা দেখুন। এই ছাদলাই হলো তোমার 2,000 ইট লাগবে একটা রুমে। বালি লাগবে 3 গাড়ি, 3 ট্রাক্টর। কত করে বালি এখন জানেন এখানে? 7,000 করে। আর ইট কত? ইট 12,000 করে নিচ্ছে। তাহলে এই টাকা হবে না তো? না, এই টাকা হয়, আমি তো এখানেই বলেছি। তারপরে তো আপনার মিস্ত্রি খরচা আছে। মিস্ত্রি খরচা আছে, অনেক আছে। শুধু বালি নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি থাবা বসিয়েছে বাকি সরঞ্জামেও। হিসেব বলছে, প্রকল্পের হিসেব অনুযায়ী একটা বাড়ি বানাতে লাগছে প্রায় 2,000 ইট। 1000 ইটের দাম 12,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা শুধু ইটেরই খরচ। বালি লাগছে 3 থেকে 4 গাড়ি। 7,000 টাকা করে ধরলে বালি লাগছে 28,000 টাকার। সিমেন্ট লাগছে 30 থেকে 40 বস্তা। 350 টাকা গড় দাম হিসেবে সিমেন্ট লাগছে 14,000 টাকার মতো। রড, স্টোন চিপস লাগছে 10 থেকে 12,000 টাকার। রাজমিস্ত্রি লেবারের মজুরি স্কোয়ার ফুট অনুযায়ী 100 থেকে 150 টাকা। সেই হিসেবে 200 স্কোয়ার ফুটে মজুরি লেগে যাচ্ছে 30,000 টাকা। এই সব মিলিয়ে খরচ হয়ে যাচ্ছে 1,10,000-এর মতো। এরপর রয়েছে প্লাস্টারের খরচ, জানালা দরজা বসানোর খরচ, আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসার খরচ, অনেক কিছু। পরিস্থিতি অনুধাবন করেই স্থানীয় প্রশাসন ন্যায্য মূল্যে সরঞ্জামের ব্যবস্থা করতে চাইছে, কিন্তু সেটাও কি সম্ভব? যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে, বালি টালিগুলো, এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা। আমরা যারা বালি ব্যবসা করে তাদেরকে নিয়ে, বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করবো খুব তাড়াতাড়ি, যাতে ন্যায্য মূল্যে ওরা ইয়েগুলো পায়, আর কি মেটেরিয়ালগুলো পায়, এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয়। আমাদের পাট টন যেখানে আমাদের 1100 টাকা 1150 টাকা কিনতে হচ্ছিলো, সেই মুহূর্তে 100 টাকা করে পাট টনে বেড়ে গেছে। প্লাস আপনার একটা গাড়িতে আমরা 6 থেকে 7,000 টাকা করে বেড়ে গেছে। আর পার ইটের ক্ষেত্রে পার পিসে 1 টাকা করে বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়াতে প্রোডাকশনও কম আছে। হ্যাঁ, এই সবে মিলে রেটটা অনেকটাই চড়া। কেন আচমকা এতটা দাম বেড়ে যাচ্ছে? কেনই বা এতটা ক্রাইসিস তৈরি হচ্ছে? চাহিদা বাড়ছে বলেই কি কৃত্রিমভাবে দাম বেড়ে যাচ্ছে ওই বাজারের অঙ্কে? এখানেই যাবতীয় অঙ্ক, যে অঙ্ক কষতে নাজেহাল হতে হচ্ছে উপভোক্তাদের। নজরদারিটা বোধহয় আরও গভীরে প্রয়োজন।